গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমরা চলে এসেছি ভূগোল বিষয়ের নির্দিষ্ট যে অধ্যায়, অর্থাৎ যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেই অধ্যায়ের পরবর্তী অংশ আজকে আমরা আলোচনা করব, তাই তো? তো পূর্বের দিনের ক্লাসে আমরা যেটা প্রত্যেকদিন করে থাকি, যে আমরা লাস্ট ক্লাসে যে অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম সেইখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছিলাম এবং বলেছিলাম সেইগুলো পরবর্তী ক্লাসের শুরুতে আমি তোমাদের থেকে একটু জিজ্ঞাসা করে নেব, এবং যদি তোমাদের কারোর কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তোমাদের আরও একবার করে আমি জানতে বলেছিলাম, তাই না? তো আমি এখনো যেহেতু প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করিনি, তো আমি তাও আরও একবার জিজ্ঞাসা করছি তোমাদের, পূর্বের দিনের ক্লাস সম্পর্কে কারোর কি কোনো জানার ইচ্ছা বা কারোর কোনো কোথাও বোঝার অসুবিধা হয়েছিল এমন কি কারোর কোথাও আছে? নেই, ভেরি গুড। তাহলে তো সবাই তোমরা খুব ভালোভাবে, তোমরা আমার খুব প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালোভাবে তোমাদের পড়াটা সুন্দরভাবে তৈরি করেছো, এটা আমি আশা করতে পারি, তাই তো? আচ্ছা, তো আমি শুরুতে একটু জাস্ট জিজ্ঞাসা করে নেব, আমরা পূর্বের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম নগ্নি ভবন সম্পর্কে। এই নগ্নি ভবন, নগ্নি ভবনের পরে আমরা আলোচনা করেছিলাম নগ্নি ভবনের নিয়ন্ত্রক, আবহবিকার, ক্ষয়ী ভবন এবং নগ্নি ভবনের মধ্যে সম্পর্ক আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা আবহবিকার ক্ষয়ী ভবনের পার্থক্য, আবহবিকার নগ্নি ভবনের পার্থক্য, আবহবিকার পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য, আর পুঞ্জিত ক্ষয় ও নগ্নি ভবনের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করেছিলাম, তাই না? আমি জাস্ট কয়েকটি প্রশ্ন একটু জিজ্ঞাসা করে নেবো, দেখবো যে তোমরা কতখানি কত ভালোভাবে নিজেরা তৈরি হয়ে এসেছো পূর্বের দিনের ক্লাস সম্পর্ক নিয়ে, ঠিক আছে? আচ্ছা বলো তো, নগ্নি ভবন এই কথাটার ইংলিশ শব্দটির নাম কি? ডেনুডেশন, খুব ভালো। অর্থাৎ ডেনুডেশন এর বাংলা অর্থ হচ্ছে নগ্নি ভবন, তাই তো? এই ডেনুডেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ ডেনু ডেয়ার, তাই তো? এই ডেনু ডেয়ারের অর্থ কি? অনাবৃত থাকা, অর্থাৎ তার থেকে অনাবৃত থেকে নগ্নি ভবন। অর্থাৎ নগ্নি ভবন কাকে বলবো আমরা তাহলে? তাহলে যে নির্দিষ্ট বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ী ভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর যদি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিচের শিলাস্তর উপরের দিকে উন্মুক্ত হয়ে পড়ে, তাকে আমরা বলবো নগ্নি ভবন, তাই তো? নগ্নি ভবন সমান সমান আমরা কি বলতে পারি? আবহবিকার, ক্ষয়ী ভবন আর তার সঙ্গে পুঞ্জিত ক্ষয়। খুব ভালো। তো এই নগ্নি ভবনের নিয়ন্ত্রক কোনগুলো? নগ্নি ভবনের নিয়ন্ত্রক প্রথমেই হচ্ছে শিলার প্রকৃতি, অর্থাৎ শিলার নরম প্রকৃতি কিংবা কঠিন প্রকৃতি সেটা বোঝানো হয়। ভূমির উচ্চতা, যদি যত বেশি ভূমির উচ্চতা হবে তাহলে ধীরে ধীরে নগ্নি ভবন হতে থাকবে, ভূমির উচ্চতা হ্রাস পেতে থাকবে, এটা একটা গেল। আর হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ুর মধ্যে আমরা সব কিছু দেখতে পাই, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই সব কিছু কিন্তু জলবায়ুর একটা অংশ আমরা মনে করি। তাহলে নগ্নি ভবনের এই তিনটি নিয়ন্ত্রক কিন্তু নগ্নি ভবন হতে গেলে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে? তো আরও যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি দেখলাম তোমরা সবাই খুব ভালোভাবে তার উত্তরগুলো দিতে পেরেছো, আমি খুব তার জন্য খুশি। আমি চাই তোমরা প্রত্যেকদিন এরকমভাবে প্রত্যেকটি ক্লাসের যে
প্রশ্ন পাঠ্যপুস্তক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি, তোমরা প্রত্যেকদিন সেগুলো নিজেরা খুব ভালোভাবে একটু তৈরি করে নেবে, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের পরবর্তী যে অংশ, মূল বিষয় আলোচনা করবার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে, দেখো আমরা তো এই আবহবিকার অধ্যায় সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তো আবহবিকার অধ্যায় জানতে জানতে আমরা এর সঙ্গে অনেক কিছু বিষয় কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি, যে ক্ষয়ীভবন, নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয়, এগুলো হচ্ছে আবহবিকারের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু তথ্য, বেশ কিছু মানে কি বলবো, রিলেটেবল একটা বিষয়, সেগুলো আমরা আলোচনা করেছি। এরপর আমরা আবহবিকারের যে মূল শ্রেণীবিভাগ, সেইটা আমরা আলোচনা করব, যে আবহবিকারকে মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়, সেগুলো ধীরে ধীরে আমরা জানবো, ঠিক আছে? তো তোমার নবম শ্রেণী ভূগোল বিষয় আজকে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায় আবহবিকার। এই আবহবিকারে দেখো, আমি যান্ত্রিক আবহবিকারকে দুটি ক্লাসে ভাগ করে নেব। অর্থাৎ আজকে আমরা পার্ট 1 দুটো, অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের যে কটি পার্ট রয়েছে, যে কটি শ্রেণীবিভাগ রয়েছে, তার অর্ধেক আমরা জানবো আজকে, আর পরবর্তী ক্লাসে আরো অর্ধেক আমরা জানবো, ঠিক আছে? তো দেখি প্রথমে, তার আগে আমরা এই আবহবিকারের শ্রেণীবিভাগটা একটু জেনে নিই। দেখো, আবহবিকারের কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, সবগুলো আমাদের এই পাঠ্যপুস্তকে নেই বা সেরকম ভাবে প্রয়োজন হয় না। তো শুরুতেই আমরা আবহবিকারের প্রধান যে তিনটি শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসায়নিক আবহবিকার, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জৈবিক আবহবিকার, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আবহবিকারকে কটি ভাগে ভাগ করা যায়? 1 নম্বর যান্ত্রিক আবহবিকার, 2 নম্বর রাসায়নিক আবহবিকার, 3 নম্বর জৈবিক আবহবিকার, ঠিক আছে? এর মধ্যে যান্ত্রিক আবহবিকারের অনেকগুলো ভাগ রয়েছে, তবে এতগুলো ভাগ আমি বলে তোমাদেরকে আমি বিশেষ বিপদের মধ্যে ফেলতে চাই না। আমরা পাঠ্যপুস্তক অনুযায়ী যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, আমি সেইগুলোই শুধু তোমাদের সামনে একটু উপস্থাপিত করছি। আমরা এই যান্ত্রিক আবহবিকারের যেটা অন্যতম যেটা আলোচনা করব, সেটা হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ। 2 নম্বর আলোচনা করব স্বল্পমোচন। তারপর আলোচনা করব ক্ষুদ্রকণা বিসরণ, আর করব তুহিন খণ্ডীকরণ বা তুষার দ্বারা আবহ বিকাশ। তাহলে যান্ত্রিক আবহবিকার থেকে আমরা কটি বিষয় সম্পর্কে আলোচনা করব? 4টি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। কি কি? প্রস্তর চাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, আর হচ্ছে তুহিন খণ্ডীকরণ, ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক আবহবিকার যে আমরা দ্বিতীয় শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, রাসায়নিক আবহবিকার, এই রাসায়নিক আবহবিকারের কি কি আলোচনা করব? জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, এই 4টি এখান থেকেও আমরা আলোচনা করব। আর জৈবিক আবহবিকার থেকে দুটো আলোচনা করব, জৈব যান্ত্রিক আবহবিকার আর জৈব রাসায়নিক আবহবিকার, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু আমরা মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা এখান থেকে মোট কটা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব বলো তো? মোট 10টা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। যান্ত্রিক আবহবিকারের 4টি, রাসায়নিক আবহবিকারের 4টি, জৈবিক আবহবিকারের 2টি। তাহলে 10টি শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। চলো শুরুতে আমরা এই যান্ত্রিক আবহবিকার কাকে বলে আর তার ভাগগুলো বা শ্রেণীবিভাগগুলো আমরা একটু জেনে নেব। তো প্রথমেই যান্ত্রিক আবহবিকার। তো যান্ত্রিক আবহবিকার তার মানে কি এটা কি যন্ত্র দ্বারা কোনো আবহবিকার হয়, এরকম কি কোনো ব্যাপার? না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তাহলে ব্যাপারটা ঠিক কেমন? ব্যাপারটা হচ্ছে এটা একটা অংশ, তার মধ্যে আরো এর শ্রেণীবিভাগ রয়েছে। আমরা কটা
মূল শ্রেণীবিভাগ দেখেছি, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈবিক আবহবিকার। তো রাসায়নিক আবহবিকার কাকে বলে সেটা আমরা একটু জেনে নেব। বলা হচ্ছে যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান, কি কি আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো? উষ্ণতা হতে পারে, আর্দ্রতা হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস হতে পারে। এছাড়াও জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ঠিক আছে, হয়ে সেই উৎপন্ন পদার্থ কোথায় পড়ে থাকে? সেই নির্দিষ্ট স্থানে যদি পড়ে থাকে তাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলব। তাহলে এটা আমরা মোটামুটি কয়েকদিন ধরে জেনে এসেছি বা বুঝে এসেছি যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, এছাড়াও জীবজন্তু দ্বারা, তাই তো, ভূত্বকের কোনো শিলাস্তরে যদি যান্ত্রিকভাবে অর্থাৎ টুকরো টুকরো খণ্ড হয়ে যায়, খণ্ড হয়ে গিয়ে যদি সেই নির্দিষ্ট স্থানেই পড়ে থাকে, তখন এই যে অংশগুলো ফেটে যাচ্ছে, এই নির্দিষ্ট অংশ পড়ে রয়েছে, এই যে এখানটায় দেখতে পাচ্ছি এই যে অংশগুলো একটা খোসা নির্দিষ্ট স্থানে পড়ে রয়েছে, এখানটায় বড় বড় পাথর চাই নির্দিষ্ট স্থানে পড়ে রয়েছে, তাহলে এখানে সেই অবস্থাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলব, ঠিক আছে। এই প্রক্রিয়ায় শিলা ভেঙে টুকরো টুকরো হয়, কিন্তু খনিজের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। অর্থাৎ মূল যে শিলা, অর্থাৎ প্রধান যে শিলা, সেই প্রধান শিলা থেকে যদি এই পদার্থগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও এইগুলোতে কিন্তু তার যে নির্দিষ্ট খনিজের অংশ, সেই নির্দিষ্ট খনিজের অংশের কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, ঠিক আছে। তাহলে এইটা হলো যান্ত্রিক আবহবিকার। কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, খুব ভালো। এরপরে আমরা এই যে যান্ত্রিক আবহবিকার বললাম, এই যান্ত্রিক আবহবিকারকে প্রধানত কটি খণ্ডে বিভক্ত করা যায় বা শ্রেণীবিভাগ কি কি প্রক্রিয়া হয় সেইগুলো আমরা একটু জেনে নেব। 1 নম্বর হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ, ইংলিশে বলা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন, যেটাকে বলা হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ। 2 নম্বর স্বল্পমোচন, বা সেটাকে বলা হয় এক্সফোলিয়েশন, স্বল্পমোচন। 3 নম্বর ক্ষুদ্র কণা বিসরণ, যেটাকে বলা হয় গ্রানুলার ডিসইন্টিগ্রেশন। 4 নম্বর তুষার আবহবিকার, যেটাকে তুহিন খণ্ডীকরণ তোমরা শ্রেণীবিভাগের মধ্যে পড়েছিলে, ইংলিশে যেটাকে বলা হয় ফ্রস্ট ওয়েদারিং। তাহলে যান্ত্রিক আবহবিকারকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? 4টি শ্রেণীতে। কি কি সেগুলো? প্রস্তর চাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, আর হচ্ছে তুষার আবহবিকার। খুব ভালো। আজকে আমরা এই 4টি শ্রেণীবিভাগ থেকে আমরা প্রথম দুটি যে শ্রেণীবিভাগ রয়েছে প্রস্তর চাই খণ্ডীকরণ আর স্বল্পমোচন, এই বিষয় সম্পর্কে, এই দুটি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব, ঠিক আছে। প্রথমেই যে অংশ সম্পর্কে আমরা আলোচনা করব বললাম সেটা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তর চাই খণ্ডীকরণ আমরা বলতে পারি। তা দেখো, এই যে প্রস্তরগুলো, বড় বড় পাথরগুলো কিভাবে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল, কেন এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল দেখি, সেগুলো আমরা জানি। বলা হচ্ছে যে যান্ত্রিক আবহবিকার, তাহলে এই প্রস্তর চাই খণ্ডীকরণ একটা যান্ত্রিক আবহবিকারের অংশ। তাহলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে, উষ্ণতার তারতম্য মানে উষ্ণতা দিনের বেলা যখন অতিরিক্ত হয় তখন উষ্ণতার সম্প্রসারণ হয়, অর্থাৎ এই সব পদার্থের প্রসারণ হয়।
তারতম্যের কারণে সৃষ্ট প্রসারণ ও সংকোচনের ফলে শিলাস্তরে বড় বড় চাঁয়ের আকারে ভেঙে যায়, তাকে প্রস্তর চাঁই খণ্ডীকরণ বলা হয়। তাহলে বুঝতে পারলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় কি হচ্ছে, উষ্ণতার তারতম্যের কারণের জন্য এই শিলাস্তরে সংকোচন এবং প্রসারণের জন্য বড় বড় চাঁই ধীরে ধীরে আকারে ভেঙে পড়ছে, এবং যখনই বড় বড় চাই বড় বড় আকারে ভেঙে যাচ্ছে তখন তাকে আমরা প্রস্তর চাই খণ্ডীকরণ বলছি। আবার একে জ্যামিতিক আকারের শিলাখণ্ডও বলা হয়। দেখো এটা চৌকাকার হচ্ছে না, বেশ এই যে অংশগুলো ভেঙে যাচ্ছে আর নির্দিষ্ট মনে হচ্ছে না কেউ স্কেল দিয়ে চৌকাকার বা রেক্টাঙ্গুলার, যেটাকে আমরা যদি জ্যামিতিক ভাষা ইংলিশে বলি রেক্টাঙ্গুলার, চৌকাকার, সেই অংশ কিন্তু হিসাবেই ব্লকগুলো প্রস্তরগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তাই না? তাহলে একে আবার চৌকাকার আবহবিকার বলা হয়। কেন চৌকাকার আবহবিকার বলা হয়? এই প্রস্তর চাঁই খণ্ডীকরণ আবহবিকারের ফলে কি হয়, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা ষড়ভুজের মতো দেখতে শিলাস্তূপ সৃষ্টি হয়। তা দেখো বর্গক্ষেত্র আমরা জানি রেক্ট্যাঙ্গুলার মানেই সেটা আয়তাকার হতে পারে বা বর্গাকার হতে পারে, তাই না? তাহলে সেজন্য দেখো, বা আবার ষড়ভুজাকার হতে পারে। তাই প্রস্তর চাই খণ্ডীকরণকে রেক্ট্যাঙ্গুলার ওয়েদারিং বলা হয়, অর্থাৎ চৌকাকার আবহবিকার বলা যেতে পারে। এই কোন আবহবিকারকে? প্রস্তর চাই খণ্ডীকরণকে। কেন? কারণ এটা অনেকটা জ্যামিতিক, যে আকার আয়তন ষড়ভুজাকার, আয়তাকার বা বর্গাকার পদ্ধতিতে শিলাখণ্ডে খণ্ডিত হতে পারে অনেক সময়, সেই জন্য এটাকে প্রস্তর চাই খণ্ডীকরণ আমরা বলছি, এবং তার সাথে সাথে এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ওয়েদারিংও বলতে পারি। ঠিক আছে? পদ্ধতি কিভাবে হচ্ছে দেখো, এই দেখো রেক্ট্যাঙ্গুলার পুরো আয়তাকার, একদম পুরো আয়তাকার হিসেবে ভেঙে যাচ্ছে, এই একটা আয়তাকার হিসেবে ভেঙে যাচ্ছে, তাই না? আচ্ছা, কেন হচ্ছে? উষ্ণ মরুভূমিতে দিন ও রাতে তাপমাত্রার ব্যাপক পার্থক্য হচ্ছে। কত হচ্ছে? তাপমাত্রার পার্থক্যটা কত গিয়ে দাঁড়াচ্ছে দেখো, 17 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে। তাপমাত্রার পার্থক্য যদি অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে কি হবে, দিনের বেলা শিলাস্তরের ওপরের স্তরটা কি হবে, ক্রমাগত প্রসারিত হবে। আবার রাতে যখন 17 ডিগ্রি 18 ডিগ্রিতে নেমে আসবে তখন এই শিলাস্তরগুলো কি হবে, ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে। আমরা জানি কি হয়, যত তাপমাত্রা বাড়ে তত শিলা বা যে কোনো জিনিস কি হয়, তার প্রসারিত হতে থাকে, আর যখন ঠান্ডা হয়ে যায় সংকুচিত হয়ে যায়, তাই না? তাহলে এরকম ভাবে যদি শিলাস্তর বারবার সংকুচন এবং প্রসারণ হতে থাকে তখন সংকোচন প্রসারণ হলে কি হবে, সংকোচন প্রসারণ হওয়ার ফলে শিলার মধ্যে পীড়ন সৃষ্টি হয়, অর্থাৎ সেই শিলা তার আর চাপ বা তাপ সে আর সহ্য সীমা ধরে রাখতে পারে না। সে কতবার একটা গার্ডার যখন আমরা তাকে সংকোচন করছি অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে, বারবার যখন প্রসারণ করছি, একটা সময় গিয়ে দেখবে সেই গার্ডারটা কিন্তু বা রাবার ব্যান্ডটা কিন্তু ফেটে যাবে বা কেটে যাবে। যখন সে আর তার সীমা অতিক্রম করতে, মানে তার চাপের সীমা অতিক্রম করতে পারবে না, মানে সহ্য সীমা ধরে রাখতে পারবে না, তখন সেটি সম্পূর্ণভাবে ছিঁড়ে যাবে। তাহলে এরকম ভাবে এই শিলাতে কি হয়, দুর্বল অংশ বরাবর অজস্র উল্লম্ব এবং অনুভূমিক দারণ ও ফাটল তৈরি হয়। দেখো দারণ ও ফাটল তৈরি হয়েছে। এই ফাটলগুলো তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, ফাটল বরাবর শিলাস্তর আয়তক্ষেত্র হতে পারে বা বর্গক্ষেত্রকার স্তম্ভ বা চাঁই রূপে বিচ্ছিন্ন হচ্ছে। ঠিক আছে? সেই জন্য এগুলো এরকম ভাবে প্রস্তর চাঁই খণ্ডীকরণ যেটা আমরা বলছি,
এই প্রস্তর হিসাবে একটা বড় শিলা বা পাথরের চাই হিসাবে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, মূল শিলা থেকে বিচ্ছিন্ন হলেও সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো কিন্তু নির্দিষ্ট স্থানেই পড়ে আছে, তারা কোথাও অতিক্রম করছে না। ঠিক আছে, বোঝা গেল এইটুকু পদ্ধতিটা, যে কিভাবে প্রস্তর চাই খণ্ডীকরণ হতে পারে বা হয়ে থাকে। খুব ভালো। এখান থেকে কারোর কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এই প্রস্তর চাই খণ্ডীকরণ তার সংজ্ঞা যখন জানলাম, পদ্ধতি জানলাম, তাহলে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই প্রস্তর চাই খণ্ডীকরণের ক্ষেত্রে, দেখি সেগুলো আমরা। এক্ষেত্রে শিলার কেবল উপরের স্তরে ক্রমাগত প্রসারণ এবং সংকোচন ঘটে। এই যে শিলার উপরে যে স্তর লক্ষ্য করা যাচ্ছে, শিলার উপরের স্তরেই কিন্তু ক্রমাগত সংকোচন এবং প্রসারণ লক্ষ্য করা যাচ্ছে। এর জন্য কি হয়, এই শিলায় অসংখ্য উল্লম্ব ও অনুভূমিক দারণ বা ফাটল সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এর প্রভাবে শিলায় কি হচ্ছে, অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে অসংখ্য দারণ বা ফাটল সৃষ্টি হতে পারে। আচ্ছা, আর কি হয়, এই আবহবিকারে শিলাটি বিভিন্ন স্তম্ভ, যেটা আমি দেখালাম, এরকম ছোট ছোট খণ্ড, ছোট ছোট স্তম্ভ আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে বা ষড়ভুজাকার হতে পারে, চাই বিচ্ছিন্ন হয়ে যায়। উষ্ণ মরুভূমিতে ব্যাসল্ট শিলায় এটি কার্যকর হয়। কোথায় হয়? উষ্ণ মরুভূমিতে ব্যাসল্ট শিলায় এটি কার্যকর হয়। শিলা একই খনিজ গঠিত সমসত্ব প্রকৃতির হয়। তাহলে শিলা এখানে একই খনিজ গঠিত সমসত্ব প্রকৃতির হয়, কারণ আমরা জেনেছি যে আবহবিকার, যান্ত্রিক আবহবিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, সেগুলো কিন্তু তার খনিজ পদার্থের মিশ্রণ বা খনিজ পদার্থের আস্তরণ কিন্তু একই রকম থাকে। খনিজ পদার্থের পরিমাণ বা আস্তরণ কিন্তু পরিবর্তন হয় না। আচ্ছা, এর প্রভাবে পাহাড়ের মাথাগুলো চ্যাপ্টা ধরনের হয়ে থাকে। কেমন হয়ে থাকে? চ্যাপ্টা ধরনের হয়ে থাকে। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রথমে আমরা আবহবিকারের শ্রেণীবিভাগ এবং আবহবিকার মূল যে শ্রেণীবিভাগ যান্ত্রিক আবহবিকার, এই যান্ত্রিক আবহবিকারের যে উপশ্রেণীবিভাগগুলো রয়েছে, প্রস্তর চাই খণ্ডীকরণ, সেইটা সম্পর্কে তার সংজ্ঞা, পদ্ধতি আর বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, তাই না? আচ্ছা, এবার আমরা এই যান্ত্রিক আবহবিকারের যে পরবর্তী শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের নাম কি ছিল বলতো? স্বল্পমোচন। সেইটা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। আচ্ছা, এবার দেখো, স্বল্পমোচন বা ইংলিশটাকে বলা হয় এক্সফোলিয়েশন। কি এই স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন? আচ্ছা, এটা আমি শুরুতেই একটু জাস্ট তোমাদের বোঝার জন্য শুরুতে বলে দিই। এই স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন তোমরা তোমাদের বাড়িতে নিজেরা কোনোদিন পেঁয়াজের খোসা ছাড়িয়েছো? কেমন ভাবে ছাড়াও বলো তো? পেঁয়াজের খোসা কি অন্য ফলের মতো, আলুর মতো, না পেঁয়াজের খোসা পরপর একটা আস্তরণ হিসাবে খুলে 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 চলে আসে? কোনটা? একটা ছাল পরপর পরপর আস্তরণ হিসাবে তোমরা খুলে খুলে সেটাকে নিতে পারো, ব্যবহার করা যায়, তাই তো? তো এই পেঁয়াজের খোসার মতো আস্তরণটা খুলে খুলে যায় বলে এটাকে স্বল্পমোচন প্রক্রিয়া বলা হয়। কিভাবে হচ্ছে দেখো, স্বল্প শব্দের অর্থ হচ্ছে খোসা। কি বললাম? খোসা। মোচন শব্দের অর্থ ত্যাগ। তাহলে এই যে খোসা যখন ত্যাগ করছে, অর্থাৎ পেঁয়াজ তার বাইরের যে খোসা, আমরা যখন পাতলা আস্তরণটা ফেলে দিয়ে ভিতরের মোটা মসৃণ আস্তরণটা যখন আমরা রান্না বা কাঁচা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেইটাই হচ্ছে আমরা মূল ব্যবহার করি, বাইরের খোসাটা কিন্তু আমরা ফেলে দিই। তাহলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায়
এটাও কিন্তু হয় উষ্ণতার হ্রাস বৃদ্ধির জন্য। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো যখন খুলে যায় তাকে স্বল্পমোচন বলা হয়। কি বললাম বুঝতে পারলে? তাহলে যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে শিলার উপরের যে স্তরটি দেখতে পাচ্ছ, শিলার উপরের স্তরটি কিরকম ভাবে আস্তরণটা ছেড়ে পড়ে যাচ্ছে, বা এইখানটা ছবিটার মধ্যে দেখো উপরে গোলাকার আস্তরণটা উপর দিক থেকে কেমন ছেড়ে পড়ে যাচ্ছে, তাকে স্বল্পমোচন বলা হচ্ছে। ঠিক আছে, একে আবার উপগোলাকার আবহবিকার বলা হয়। কেন উপগোলাকার আবহবিকার বলা হচ্ছে? এই স্বল্পমোচন আবহবিকারের ফলে উৎপন্ন অবশিষ্ট শিলাস্তূপটি দেখতে কেমন হয়? দেখতে অনেকটা গোল বা উপগোলাকার হয়। যেহেতু উপর থেকে আস্তরণটা ছেড়ে যায়, ছেড়ে যাওয়ার জন্য মূল শিলাস্তরটি গোলাকার আকৃতির মতো দেখতে হয়। ঠিক আছে, উপগোলাকার হয়। তাই এই আবহবিকারকে স্ফিরিডিয়াল ওয়েদারিং বলা হয়, অর্থাৎ উপগোলাকার আবহবিকার বলা হয়, যেটাকে অনিয়ন স্কিন ওয়েদারিং এর সঙ্গেও বা এই ইংলিশ নামের সঙ্গেও বলা যায়। ঠিক আছে, বোঝা গেল স্বল্পমোচন তার সংজ্ঞা, আর তাকে আর অন্য কি নামে অভিহিত করা হয়? সবাই বুঝতে পারলে? আচ্ছা, পদ্ধতি কিভাবে হচ্ছে দেখো, টাইমটা দেখো, খেয়াল করো, এই ছবিগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবে। উষ্ণ মরুভূমিতে তাপের কুপরিবাহী শিলা, তাহলে এখানে উষ্ণতার তারতম্যের জন্য হচ্ছে। সমকেন্দ্রিক স্তরযুক্ত এবং সমসত্ব বিশিষ্ট হলে, তাহলে সমসত্ব বিশিষ্ট রয়েছে শিলাগুলো। ওপরের স্তরটি নিচের স্তর থেকে দিনের বেলায় সূর্যতাপে অধিক প্রসারিত হয়। তাহলে এইখানকার যে স্তরটি রয়েছে সেই স্তরের থেকে এই যে বাইরের দিকের যে স্তর, সেই স্তর বেশি গরম হবে না কম গরম হবে? বাইরের স্তরটি বেশি করে গরম হবে, তাই তো? দিনের বেলায় সূর্যতাপে যখন অধিক প্রসারিত হবে এবং রাতের বেলায় শৈত্যে যখন অধিক সংকুচিত হয়ে যাবে, দেখো এই যখন আরো বেশি পরিমাণে সংকুচিত হয়ে যাচ্ছে আর উপরের দিকের স্তরটা বাইরে দিনের বেলা বেশি পরিমাণে প্রসারিত হচ্ছিল। ঠিক আছে, ফলে শিলাস্তূপের বাইরে থেকে ভেতরের দিকে একটি অসম তাপীয় ঢাল সৃষ্টি হয়। তাহলে এই যে ভেতরের স্তরটি, তো এ তো আর বাইরের স্তরের মতো সূর্যের আলো বা সূর্যের তাপ সমানভাবে পাচ্ছে না। তাহলে যা পাচ্ছে ভেতরের স্তর, এবং এই খুব অল্প পরিমাণ পাচ্ছে, তাহলে এর সঙ্গে একটা তাপের বা শিলাস্তরের একটা পীড়নের সৃষ্টি হচ্ছে, একটা তাপীয় ঢালের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দীর্ঘদিন ধরে এরকম ভাবে যদি ওপরের স্তরগুলো ক্রমাগত প্রসারণ হতে থাকে এবং সংকোচনের ফলে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো মূল শিলা দেহ থেকে খসে পড়তে থাকে, যে ক্রাক্স, তাকে যে ফাটলটা সবে লক্ষ্য করা গেছে, এই ফাটলটা লক্ষ্য করার পরে দেখো এইখানে মূল শিলাস্তরটি বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে বা পড়ে থাকতে দেখা যাচ্ছে, খসা পড়ে থাকছে। এর অপর নাম হলো অনিয়ন ওয়েদারিং। যেটা আমি তোমাদের এক্ষুনি বলছিলাম, এক্সফোলিয়েশন ওয়েদারিং বা অনিয়ন ওয়েদারিং, যেটা দিনের বেলা তাপ গ্রহণ করার ফলে প্রসারিত হচ্ছে, রাতের বেলা আবার তাপ ছেড়ে দেওয়ার ফলে সংকুচিত হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে এখান থেকে ভেতরের দিকে একটা তাপীয় ঢালের সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, একটা শিলায় পীড়ন লক্ষ্য করা যাচ্ছে। তখন এই স্তরগুলো ধীরে ধীরে নির্দিষ্ট অংশে পড়ে থাকতে দেখা যাচ্ছে বা শিলাদেহ থেকে খসে পড়ে যাচ্ছে। এর অপর নাম হচ্ছে অনিয়ন ওয়েদারিং। কেন অনিয়ন ওয়েদারিং বলা হচ্ছে? কারণ পেঁয়াজের বাইরের স্তর যেমন আমরা ধীরে ধীরে স্তরে স্তরে খুলে নিই বা বিভক্ত করে দিই, এই শিলা স্তরের বাইরের স্তরগুলো সেরকম ভাবে খুলে খুলে পড়ে যাচ্ছে, সেই জন্য একে আমরা অনিয়ন ওয়েদারিং বলতে পারি বা বলা হয়।
বোঝা গেল এইটুকু সবার? এবং দেখো এই ছবিটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে দিনের বেলা একরকম ভাবে শিলার ওপরে প্রভাব বিস্তার করছে, রাতের বেলা একরকম প্রভাব বিস্তার করছে, তার ফলে ক্রাক্স গুলো দেখা যাচ্ছে। বৈশিষ্ট্য কি কি রয়েছে এই ওয়েদারিং এর, এই অনিয়ন ওয়েদারিং এর? উষ্ণ মরু অঞ্চলে একই প্রকার খনিজ গঠিত সমসত্ব বিশিষ্ট শিলায় এই আবহবিকার ঘটে। ঠিক আছে। সমকেন্দ্রিক শিলাস্তূপের পৃষ্ঠদেশ থেকে ভেতর দিকে এক তাপীয় ঢাল স্তর, অর্থাৎ ভেতরের দিকে একরকম অবস্থা, অর্থাৎ গ্রানাইট ও নিঃশিলা এটি বেশি কার্যকর হতে দেখা যায়। ঠিক আছে। এক্ষেত্রে শিলাস্তূপের পৃষ্ঠদেশ থেকে, অর্থাৎ এই যে পৃষ্ঠদেশ দেখতে পাচ্ছি আমরা, এই পৃষ্ঠদেশ থেকে ভেতর দিকে একটা তাপের ঢাল লক্ষ্য করা যায়। স্বল্পমোচনের ফলে পর্বতচূড়াগুলি গোলাকার হয়। দেখো স্বল্পমোচনের ফলে এগুলির একটা গোলাকার একটা আস্তরণ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বোঝা গেল চারটি বৈশিষ্ট্য, যে এই খনিজ গঠিত সমসত্ব বিশিষ্ট শিলায় এই ধরনের আবহবিকার ঘটে, অর্থাৎ যে শিলাটা থাকবে সেটা একই প্রকার খনিজের সমন্বয়ে গঠিত হতে হবে, একটা তাপীয় ঢাল সৃষ্টি হতে হবে। আর কোন শিলায় এই স্বল্পমোচন বেশি কার্যকরী হয়? গ্রানাইট আর নিঃশিলাতে। স্বল্পমোচনের ফলে পর্বতচূড়াগুলি কেমন দেখতে হয়? গোলাকার দেখতে হয়। কোথায় দেখতে পাওয়া যায়? উদাহরণ হিসাবে তামিলনাড়ুর কৃষ্ণ ভেন্নাই পান্থ এখানে, আর রাঁচি বা কাঁকেডোম এই অংশে কিন্তু এই ধরনের স্বল্পমোচন দেখতে পাওয়া যায়। বোঝা গেল এই পর্যন্ত সবার? আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই আশা করি? খুব ভালো। তো দেখো এতক্ষণে আমরা যেটুকু বিষয় আলোচনা করলাম, অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ, যান্ত্রিক আবহবিকারের মূল যে অংশ, সেই তার মধ্যে আজকে আমরা প্রস্তরচায় খণ্ডীকরণ এবং স্বল্পমোচন সম্পর্কে আলোচনা করলাম, এবং প্রত্যেকটার সংজ্ঞা, তাকে আর অপর কি নামে চিহ্নিত করা হয়, এদের পদ্ধতি, কিভাবে এই আবহবিকারগুলো কার্যকরী ভূমিকা পালন করে, তার সাথে সাথে এই ধরনের আবহবিকারের বৈশিষ্ট্য, এগুলো সবই আমরা আলোচনা করলাম। তো এই আলোচনাগুলো তোমরা এখান থেকে যে নির্দিষ্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা সেগুলো খুব ভালোভাবে বাড়িতে পাঠ্যপুস্তক থেকে একটু দেখে নেবে। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় পরবর্তী দিনে শুরুতে আমাকে সবাই একটু জানাবে, আমি তোমাদের সবাইকে আরো একবার করে বলে দেব। কিন্তু প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করবার পর কেউ যদি বলে থাকো যে আমি এই নির্দিষ্ট প্রশ্ন বুঝতে পারিনি, তখন কিন্তু সেটা আমি আর নতুন করে বলবো না। ঠিক আছে? তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সবাই ভালো করে নোট ডাউন করে নাও। পরবর্তী দিনে আমি এখান থেকে কিন্তু সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করব। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আর নতুন কোনো অংশ নিয়ে আমরা আলোচনা শুরু করব। সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।